সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট তাসমিয়া নুহি আহমেদ। আমাদের বাংলাদেশ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য একটি অনুষ্ঠান, এবং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রকল্প সমূহের, সরকার কর্তৃক গৃহীত প্রকল্প সমূহের অনিয়ন্ত্রিত ব্যয় ঠেকাতে আমাদের করণীয় কি। আমরা যখনই প্রকল্প নিয়ে কোনো কথা হয় তখন এসব প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে যে দাম নির্ধারণ করা হয় তা অস্বাভাবিক দাম নির্ধারণের বিষয়টি বেশ কয়েকবার গণমাধ্যমের মাধ্যমে আমাদের সাধারণ জনগণের কাছে এসেছে। আমরা বিভিন্ন ঘটনা সম্পর্কে অবগত, যে ঘটনাগুলো অল্প করে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। যেমন রিসেন্টলি যে বিষয়টা নিয়ে আমরা খুব আলোচনা শুনছি, যেমন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দুধে পানি পরীক্ষা করার যন্ত্রের দাম ধরা হয়েছে 3,32,000 টাকা, যার বাজার মূল্য 60 টাকা। আবার বজ্র ফেলার পাত্রের দাম ধরা হয়েছে 2,25,000 টাকা, যার বাজার মূল্য আনুমানিক 500 টাকা। আবার চেয়ারের দাম ধরা হয়েছে 6 লক্ষ টাকা, যার বাজার মূল্য 45,000 টাকা। এবং এর আগে পূর্ত মন্ত্রণালয় বালিশ ঘটনা সম্পর্কেও আমরা অনেকেই অবগত আছি। আর এই সমস্ত অতিরিক্ত ব্যয় সাথে আরেকটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আপনার যারা সরকারি কর্মকর্তা আছেন, প্রকল্পগুলোতে কাজ করছেন, তাদের বিদেশ ভ্রমণের একটা টেন্ডেন্সি, বিদেশ ভ্রমণ করার যে একটা, যেটাকে প্রমোদ ভ্রমণ বলা হচ্ছে এখন, অনেক গণমাধ্যমে আসছে এই টার্মটা। তো সেই বিষয়টা নিয়েও অনেক আলোচনা চলছে। এই ব্যাপারে আসলে একটা কথা না বলতেই না, আমাদের সাথে উপস্থিত আছেন সেই অতিথি, এবং আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে এই সংস্কৃতি থেকে আসলে বের হতে আমাদের সময় লাগবে, এবং এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি আছে, যেখানে উনি সকলকে আহ্বান জানিয়েছেন সতর্কতার সাথে, জবাবদিহিতার সাথে সকলকে দায়িত্ব পালনে। তো এই সমস্ত বিষয় আলোচনার জন্য আসলে আজকের আয়োজন আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে, এবং আমাদের সাথে দুজন অতিথি আজকে যুক্ত আছেন। চলুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন মোহাম্মদ আব্দুল মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ। সালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? এবং সাথে আর অপর একজন অতিথি উপস্থিত আছেন, ওনার নাম হচ্ছে মিস্টার খুরশিদ আলম খান, অ্যাডভোকেট অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড প্রসিকিউটর অফ অ্যান্টি করাপশন কমিশন, যা আমরা দুদক নামে চিনি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আলোচনাটা শুরু করে দিতে চাচ্ছি। আমি প্রথমেই আসতে চাচ্ছি মাননীয় মন্ত্রী আপনার কাছে। আমি ছোট করে তো ব্যাকগ্রাউন্ডটা বললাম, যেখানে আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা ইদানিং খুব আলোচনা করছি, যে আমরা প্রকল্পগুলোতে ব্যয় নিয়ন্ত্রণের উপায় খুঁজে বেড়াচ্ছি, এবং সরকারও এই বিষয়ে বেশ সতর্ক, এবং সরকারও আহ্বান জানাচ্ছে যে সকলে যেন এই ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে। তো আমি আসলে খুব স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি যে সরকার কর্তৃক পরিকল্পনা কি কি গ্রহণ করা হচ্ছে এই ব্যয় কমিয়ে আনার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি নিজেই তো বললেন যে সরকার এই সম্বন্ধে অবহিত, এবং আপনি আরো বললেন যে সরকার প্রধান এটা নিয়ে নিজেই তার মনোভাব প্রকাশ করেছেন, জিরো টলারেন্সের কথা বলেছেন, এবং আমরা যারা তার সঙ্গে কাজ করি, তার দলে কাজ করি, দল বলতে টিম আর কি, ক্যাবিনেটে বা অন্যান্য যারা আমলাতন্ত্রের মধ্যে আছেন বিভিন্ন পর্যায়ে, সকলের কাছে পরিষ্কার বার্তা যে আমাদেরকে নিয়ম কানুন মেনে সকল কাজ করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ করে আপনার আগ্রহ কেনাকাটা, প্রকল্প ব্যয় ইত্যাদি সম্বন্ধে, এটা একটা বড় কাজ। আমরা অনেক কাজই করি, তার মধ্যে একটা অন্যতম বড় কাজ হলো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা, যার মাধ্যমে যেগুলোর দ্বারা আমরা দেশে পরিবর্তন আনছি, আমাদের দেশটাকে একটা আধুনিক একটা উন্নত দেশে আমরা পরিণত করতে চাই। এর ফলে এর জন্য আমাদের অনেক প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে প্রায় সকল ক্ষেত্রেই, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, কোথায় না আমাদের কাজ, সর্বত্র কাজ হচ্ছে। হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করি, যেটা আমাদের পূর্বপুরুষরা কেন সাম্প্রতিক সময়ে অন্যরাও চিন্তা করতে পারেনি। এটা কোথা থেকে টাকা পাচ্ছে, এটা আরেক বিরাট প্রশ্ন, সেটা হয়তো আজকে আলোচনার বিষয় নয়। আমাদের দেশ থেকেই টাকা বেরিয়ে আসছে, আমাদের মানুষ কামাই করছে অভ্যন্তরে, এবং বিদেশে আমাদের কোটি কোটি জনগণ আছেন, তারাও কামাই করছেন। এই জন্য আমাদের একটা বিশাল টাকার একটা প্রবাহ চলছে। আমরা ধারও করছি অন্যান্য বিদেশি বড় বড় সংস্থা থেকে ধার
মানে করছি কারণ আমাদেরকে তারা ধার দিতে আগ্রহী, যেহেতু আমরা ভালো বড়োয়ার, আমরা কোনো টাকা অপচয় করি না বা আমরা কাজে লাগাই, ভালো ভালো প্রকল্প আমরা নিয়ে যাই, জনকল্যাণমূলক প্রকল্প যেটা সাধারণ মানুষের কল্যাণে আসে। তবু এর মধ্যে কিছু সেই চাঁদের কলঙ্কের মতো আপনাদের নজরে পড়েছে, স্বাভাবিক। অনেক নাগরিকরা এটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন যে হ্যাঁ কিছু কিছু ঘটনা মাঝে মাঝে, তবে একটা বলা উচিত উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের জন্য যে অ্যাডভোকেট, কিছু কিন্তু চমক সৃষ্টির একটা প্রয়াস মাঝে মাঝে আমরা দেখি। একটা বিশাল ঝুড়িতে 100 ডিম আছে, একটা বেছে নিয়ে আপনি পচা, মানে জানতেন এটা পচা, এটা বেছে দিয়ে বলা এই তো পচা ডিমের ঝুড়ি। পচা ডিমের ঝুড়ি নয়, একটা ডিম পচা পেয়েছে, কিন্তু আপনি বললেন পচা ডিমের ঝুড়ি। এইভাবেই আমরা অনেক সময় কিছু বাড়িয়েও বলি। এটা কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট, সাংবাদিকের বিরাট দায়িত্ব পালন আপনার এটাও আমাদের আমরা অবগত যে আসলে গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা যেমন ধরুন বালিশ কাণ্ড বলে একটা অত্যন্ত প্রচলিত একটা কথা ইদানিং শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে আমরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি। এটা আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, নিশ্চয়ই কয়েকশো বালিশ এখানে কেনা হচ্ছে। কোনো একটা ঘটনায় ব্যত্যয় ঘটেছে, একজন কর্মচারী বা একজন অফিসার যেই হোক করেছে, তাই বলতে গোটা প্রকল্প নিয়ে আমরা প্রশ্ন করা ঠিক নয়। যখন কথাবার্তা বলা হয় মনে হয় যেমন সর্বত্রই খালি শুধু চুরি হচ্ছে, এইটা বোধহয় যথেষ্ট নয়। এবং এটা কিছু কিছু মানুষ যারা রাজনৈতিকভাবেও আমাদেরকে মেনে নিতে চায় না, তারা এটা পিক আপ করে ওই হাওয়াতে আরো হাওয়া দেওয়ার চেষ্টা করে। এই জন্য বলছিলাম কি, ইয়েস আমি অস্বীকার করছি না, দুর্নীতি অবশ্যই আছে, আমি এটা অস্বীকার করার মানে হবে না, কিন্তু এটাকে দমন করারও আমাদের কাছে অস্ত্র আছে। যেমন আপনারা যাকে নিয়ে আসছে আলোচনার জন্য, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, দুদকের ইয়েতে আছেন উনি, দুদকের হাতে, দুদক আমাদের একটা অস্ত্র। এই বিশাল বিশাল যে অন্যায়টার কথা বললেন আপনি, এক শব্দ ইউজ করলেন, সংস্কৃতি হয়ে গেছে এক ধরনের, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আইন কানুন কিন্তু আছে। আমাদের পিনাল কোড তো নতুন কিছু নয়, এগুলা ব্রিটিশ সময় থেকে চলে আসছে। আমাদের থানাগুলা, আমাদের আদালতগুলো তো ফাংশনিং অল অ্যালং, এবং হাজার হাজার মামলা মোকদ্দমা হচ্ছে, দুর্নীতির মামলাও হচ্ছে। আবার দুর্নীতি দমন কমিশনটাকে আমরা শক্তিশালী করেছি, নতুন আইন দিয়েছি, নতুন বিধিবিধান দিয়েছি, যাতে তাদের দক্ষতা আরো বৃদ্ধি পায়। এগুলো কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমরা এই সম্বন্ধে সচেতন, আমরা এটাকে দমন করতে চাই। তো এটা স্বীকার করা উচিত। আমাদের যে পরিমাণে অর্থ আমরা উন্নয়ন খাতে, এটা বাঙালির মাথায় কখনো ছিল না। চমক, কি হচ্ছে এইসব? দুর্নীতি আগেও ছিল, 100 বছর আগেও ছিল। তখন বেতন ছিল একজন লোকের 100 টাকা, সে দুর্নীতি করলে হয়তো 50% দুর্নীতি করেছে, এটা কেউ টেরও পায় না। এখন তো বেতন ভাতা, সুযোগ সুবিধা, গাড়ি ঘর বাড়ি বন্যার মতো আমরা টাকা ব্যয় করছি চারদিকে। সুতরাং এখানে কিছু কিছু দুর্নীতি হচ্ছে। এখন বলবে হ্যাঁ বন্যার মতো দুর্নীতি হচ্ছে, এইটা হলো ওই ধরনের কথা, যে কথা থেকে কথা পিক আপ করে এটাকে একটু, মানে আমি বললাম মানে বন্যার মতো উন্নতি, আপনি বলবেন বন্যার মতো দুর্নীতি। আমি এটা বলতে চাই যে এটা ঠিক আছে, এইটা একটা ব্যাধি, এই ব্যাধিটাকে উপশম বা কমিয়ে আনার জন্য আমাদের কাজ করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সরকারের মতো আমাদের কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে। কি? আইনের বাধ্যবাধকতা, জনমতের বাধ্যবাধকতা, দুটাকেই আমাদের মেনে চলতে হবে। আইনের বাধ্যবাধকতা, আদালত, এমনকি যারা দুর্নীতি করে তারও কিছু হক অধিকার আছে সাংবিধানিক, তাকে এগুলো দিতে হবে। তাকে আমি ধরে এনে রাস্তার পাশে দাঁড় করিয়ে তাকে আমি চাবুক মারতে পারবো না, নট অ্যালাউড। তাকে ডিউ, মানে আপনি একজন অ্যাডভোকেট, ডিউ প্রক্রিয়ার বাইরে আমরা কিছু করতে পারবো? ডিউ প্রক্রিয়া ফলো করতেই হবে আমাদেরকে। ফলে অনেক সময় আপনারা অনেক বিরক্ত হয়ে যায়, কি করছে সরকার, ধরে মেরে ফেলে না কেন? এটা তো অসহিষ্ণু কথা, যেটা আইনের কথা নয়। সুশাসন যদি চান ধৈর্য লাগবে, এটা আপনাকে বুঝাবো, আপনি ভালো করে বুঝেন এটা। সেই ধৈর্যটাকে অনেকে মনে করে আমরা প্রশ্রয় দিচ্ছি, নট এট অল। আমরা প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমাদের এজেন্ডা এটা নয়। আমাদের দলের যদি কেউ করে, আমি যদি করি, আই এম আন্ডার ল টু বি পানিশড, এই সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এইটাকে বুঝে একটা আধুনিক গণতান্ত্রিক সমাজের মতো আমাদেরকে ধৈর্যের আচরণ, আইনের প্রয়োগ আইনি পথে করতে হবে, নো আদার ওয়ে। এইটা আমরা করছি। এখন প্রয়োজন হলে আরো বাড়াতে হবে। এই জন্য জনমত তৈরি, আপনাদের কাছ থেকে উচ্চ আদালত থেকে নানা ধরনের ইনস্ট্রাকশন বিভিন্ন সময় বের হয়, সেগুলোকে আমরা ফলো করি, নতুন আইন তৈরি করা হয়।
এইভাবে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, এগুলো আমি মোটামুটি আমার আমরা অজ্ঞতাকে ক্ষমা করবেন, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আমি জানতে চাই যে এই যে প্রকল্পগুলোর যে অনুমোদন হয় এবং এই যে অস্বাভাবিক দাম নির্ধারণ করা হয়, তো এইটার অনুমোদনের আগে এই প্রসেসটা কিভাবে করে হয়? মানে এই যারা দাম নির্ধারণ করেন ওনারা যদি কোনো অস্বাভাবিক দাম নির্ধারণ করেন, এটা রেগুলেট করার ওয়েটা কি হতে পারে? ওকে, ভেরি গুড। আমি আপনাকে বলবো, একটা সরকার একটা টিম ওয়ার্ক, এককভাবে আমরা কেউ কাজ করি না। ধরুন একটি মূল মন্ত্রণালয়ের নাম বলবো, যে কোনো একটা মন্ত্রণালয় একটি প্রকল্প তৈরি করতে চায়। প্রথম কথা হলো আমার মিনিস্ট্রি, আমরা বিশাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ধরুন একটা উদাহরণ করি, আগামী 5 বছরে এই খাতে এত ব্যয় হবে, এই খাতে এত ব্যয় হবে, আমরা পরিষ্কার বলে রাখি। এইটা হলো 5 বছরের, যেটাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা। ওই বড় পরিকল্পনার আওতায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি হয়, যেটা হলো আসলে ব্রিক্স অ্যান্ড ব্যাটস অফ ডেভেলপমেন্ট, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এডিপি। এইটা বাজেটেরই একটা অংশ। একটা বাজেটে যদি 100 টাকার বাজেট হয়, দেখা যাবে সেখানে 40 টাকার উন্নয়ন পরিকল্পনা, 50 টাকার উন্নয়ন পরিকল্পনা আছে, এডিপিতে আছে। আর এডিপিতে ধরুন 100 প্রকল্প আছে, স্বাস্থ্যের 10টা, সড়কের 10টা, বিদ্যুতের 10টা, শিক্ষার 10টা, এইভাবে। এখন শিক্ষাই ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, তাদের উদ্দেশ্য কারণে এমনি তারা যদি একটা প্রকল্প নিয়ে আসে, তাদের মাথা থেকে এটা বেরোবে যে তারা এটা করতে চায়, যে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চায় ক অঞ্চলে বা খ অঞ্চলে। তারা ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বই বের করে দেখবে যে আমাদের এই খাতে, পরিকল্পনা খাতে আমাদের কত ব্যয় করার স্কোপ আছে বা কয়টা বিশ্ববিদ্যালয় করার কথা, ওইটার এগেনস্টে তারা তাদের একটা প্রাথমিক পরিকল্পনা বানাবে। সেটার জন্য তাদের ওখানে ট্রেন্ড লোক আছে, ট্রেন্ড লোকের দ্বারা তারা পরীক্ষিত একটা ফরম্যাট আছে, ডিপিপি বলে এটাকে, শর্ট করে বললাম যাতে এটা বেশি সময় না লাগে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা। এটা কোনো চিঠি লেখা নয়, এসে লেখা নয়, 1 2 3 দেওয়া, একদম ফরম্যাট করা আছে। তারা এটা ফিল আপ করে, ওখানে অর্থ আছে, উদ্দেশ্য আছে, ফিজিবিলিটি আছে, সময় আছে, অর্থের উৎস কোথায় আছে, কোন খাতে কত ব্যয় আছে, সব লেট ডাউন আছে, একটা বই হয়ে যায়। এইটা তৈরি করে তারা তাদের ওখানে যাচাই বাছাই করে, তারা যখন চূড়ান্তভাবে কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেয় যে তারা এটা বাস্তবায়ন করতে চায়, তারা পাঠায় আমার এখানে। মূল কাগজটা কিন্তু আমার, ওই যে বই, ওখান থেকে বের করে কিন্তু তারা এটা কাজটা করেছে। এখন তারা একটা প্রস্তাব পাঠালো, প্রস্তাব পাঠাতে আমার এখানে লোকজন মানে আছেন, বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, তারা এগুলো বের করে চেক করেন আইটেম গুলা, করার পরে বুঝে সুঝে দিয়ে হয়তো এখানে বেশ কিছু সময় লাগে, মিটিং, কাউন্টার মিটিং, আসা যাওয়া হয়, উভয়ের মধ্যে কথাবার্তা হয়। এই পর্যায়ে আমি ইনভলভ না, বাট অত্যন্ত সিনিয়র, ইনক্লুডিং একজন সেক্রেটারি যিনি মেম্বার, তার এখানে এই কাজগুলো করা হয়। চূড়ান্ত হওয়ার পরে ফাইনালি যখন এটা শেপ নিয়ে নেয়, টাকায়, সময়ে, কাজে, নানাভাবে, তখন আমি এটা, আমাদের যে প্রতি মঙ্গলবারে একটা সভা হয় আপনি জানেন, ইসিএনইসি, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটার প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী, আরো 6 জন সিনিয়র মন্ত্রী এখানে আছেন, এবং যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়গণ, সচিবরা, তারা আসেন। এই মিটিং আমরা এটা প্লেস করে আমরা এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, আলোচনা হয়। সদস্যরা প্রশ্ন করেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, নানা ধরনের প্রশ্ন আমরা করি। কিন্তু এই যে হওয়ার পরে তখন যখন স্যাটিসফাইড হয়ে গেল, তখন আমরা এটা অ্যাপ্রুভ করি। তার মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেল, মানে ব্যয়ের জন্য। এখন আপনার মূল প্রশ্ন যেটা হলো যে আইটেম গুলা, ওই মন্ত্রণালয় গাড়ি বাবদ কত, ট্রেনিং বাবদ কত, প্রশিক্ষণ বাবদ কত, অফিস সাজাবার জন্য কত, এগুলা আইটেম ওয়াইজ থাকে, আগামী কোন বছরে কত ব্যয় করবে। ওখানে হয় কি, আমরা হয়তো গাড়ি একটা আইটেম, ধরুন উদাহরণ দিই, ওখানে বলা আছে গাড়ি বাবদ 10 কোটি টাকা, 100 কোটির প্রকল্প, গাড়ি বাবদ 10 কোটি টাকা। তখন এদের মধ্যে বার্গেনিং হয়, কেন 10 কোটি, কেন ভাই এত গাড়ি দরকার কি, যাক এত ডিটেলে যাচ্ছে না। ফাইনালি হয়তো পাস হলো 8 কোটি টাকা, একটা কথার কথা। এই 8 কোটি টাকা যদি আমরা ব্যাংকে না দেই,
কি মানের গাড়ি, কোন ধরনের গাড়ি, কার জন্য গাড়ি। তাহলে যখন ফেরত যাবে সুযোগ থেকে যায় এখানে একটু, আমি যদি বস হই সেই প্রকল্পের, আমি হয়তো আমার জন্য গাড়ি কিনে ফেলবো 5 কোটি টাকা দিয়ে, আর বাকি 5 জনের জন্য কিনবো 1 কোটি করে, যেহেতু আমি চিফ। এইটা যাতে না হয় এখন আমরা বলছি না কার কোন গাড়ি, এবং সরকারের নিয়ম আছে কে কি ধরনের গাড়ি ইউজ করতে পারে, কত সিসির গাড়ি হবে, কোন মডেলের গাড়ি হবে, এগুলো আমাদের বিধান আছে। ওইগুলা দেখে আমরা অনুমোদন দিই আজকাল। আগে কিন্তু এটা ব্লক দেওয়া হতো থোক হিসাবে। এই এখানে একটা রাস্তা আমরা সম্প্রতি বন্ধ করেছি, থোক আমরা দেই না। আসবাব হোক, গাড়ি হোক। বিদেশি প্রশিক্ষণ আপনার মূল প্রশ্নে ছিল, আপনি ইভেন ভেরি আনকাইন্ড, নট ইউ, সাধারণভাবে প্রমোদ ভ্রমণ বলা হয়। আমি বললে ভেরি আনকাইন্ড প্রমোদ নয়, আসলে আমি একবার ভ্রমণ করেছি, আমি সরকারের আমলাতন্ত্রে ছিলাম মাঝারি পর্যায়ে। প্রয়োজন আছে, অস্বীকার করার প্রয়োজন, আমাদের লার্নিং এর দরকার আছে। তারপরে যারা আমাদেরকে ইন্টিন দেয় তাদের কিছু বলা থাকে যে এই বিষয়টা আপনাদের ওখানে সক্ষমতা কম আছে, আপনারা এসে দেখে যান, 15 দিন 10 দিন 5 দিন আইডিয়া হবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠাই, অস্বীকার করবো না। হ্যাঁ, মাঝে মাঝে কিছু, উই আর হিউম্যান বিংস। আমার পরিচিত একজন হয়তো ঠিক আছে, তাকে দিয়ে দিলাম একটু ঘুরে দেখে আসো, ছেলেটা কাঁচা, শিখার দরকার আছে রাস্তাঘাট, হয় এগুলা। হিউম্যান হিউম্যান ওয়ার্ল্ড, হিউম্যান সোসাইটি। এইগুলাকে এখন যদি আপনারা কেউ নির্দয় হয়ে বলে এটা প্রমোদ ভ্রমণ, তাহলে তার প্রতি অন্যায় করা হয়। এই জন্য আমরা ইদানিং আটকাচ্ছি, আমরা বলছি না, ও হয়তো যার কাজ সেই যাবে যাবে, কিন্তু যার কাজ সেই যাবে, অন্য কেউ যেতে পারবে না। আমরা আরো গভীরে গিয়ে দেখার চেষ্টা করছি আমার এখানে, এইভাবে আমরা এটাকে যাচাই বাছাই করি। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হলো যে সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং স্ট্রিক্ট মনিটরিং এর ভিতরে আসছে, এবং আমরা অত্যন্ত আশাবাদ যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদেরকে দেখতে হবে না। এবং আমি যে আসলে প্রমোদ ভ্রমণের টার্মটা ইউজ করেছি, দ্যাট হ্যাজ বিন ইউজড বাই আমাদের গণমাধ্যমে আসলে এই শব্দটা এসছে বলেই আমি আপনার সামনে উপস্থাপন করেছি। এবং এখানে একটা কথা আমি মনে করি বলে রাখা প্রয়োজন যে আমাদের জ্ঞান অর্জনের জন্য তো অবশ্যই যেতে হবে। নলেজ শেয়ারিং এর মাধ্যমে আসলে যেভাবে করে আমাদের দক্ষতা বাড়ানো সম্ভব, আর কোনো উপায় নাই বলে আমাদের জানা। কিন্তু এর সাথে আসলে যেন অতিরিক্ত ব্যয় না হয়, যেন আনরিজনেবল কোনো ব্যয়ের দিকে আমরা না যাই, সেদিকে আমরা সবাই সোচ্চার হব বলে আশা প্রকাশ করছি। মাননীয়, আমি আপনার অনুমতি নিয়ে আমি আমাদের দ্বিতীয় অতিথি জনাব খুরশিদ আলম খান আপনার কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে কি আমাকে থাকতে হবে নাকি না আমি শেষ? আপনার যদি সময় স্বল্পতা থাকে আপনি চাইলে আমাদেরকে ছেড়ে একটু বের হতে পারেন। আপনার সময় স্বল্পতা আপনারও আছে, যদিও আপনার বয়সের তুলনায় অনেক সময় বাকি আছে, কিন্তু স্বল্পতা সময় যদি হয় তাহলে আমি চলে যাবো, না হলে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান স্টে ফিউ মিনিটস, না হলে আমি। আপনার ইচ্ছা মাননীয় মন্ত্রী, আপনাকে এখানে আমি আটকাতে পারি না, আপনার ইচ্ছা। ভালো থাকুন। উনাকে ধন্যবাদ, জনাব খুরশিদ আলম খান সাহেবকে ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। হি ইজ এ প্রফেশনাল এক্সপার্ট ইন দিস ম্যাটার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ফিজিওর সময় দিছিলাম 7:30 একটু দেখবেন কি নাকি বল। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনি আমাকে শুনতে পেলে আমি আপনার কাছে একটু আসতে চাইছি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রকল্পগুলোর অনিয়ন্ত্রিত ব্যয়। হ্যাঁ, তো এই বিষয়টাকে আসলে আমি ব্যাকগ্রাউন্ডে অলরেডি বলে ফেলেছি ঘটনাগুলো এরকম। এই বিষয়গুলোকে কি আইনের আওতায় আনা সম্ভব? যদি আনা সম্ভব হয়, আইন এই বিষয়ে কি বলছে? জি দেখুন, এটা আসলে আইনের আওতায় হয়। মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলে গেলেন উনি ঠিকই বলেছেন। উনি আপনাকে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে এডিপি হয়, কিভাবে পিপি হয়, কিভাবে এক্সপার্টরা করে, তারপর ওনার কাছে আসে, অ্যাপ্রুভাল দিয়ে অ্যাক্টনেক থেকে পাস হয়, হেডেড বাই অনারেবল প্রাইম মিনিস্টার। ওগুলো ঠিক আছে, কিন্তু কারাপশনটা তো সে জায়গায় হচ্ছে না। কারাপশনটা হচ্ছে লোয়ার টায়ার। যেমন এক্সাম্পল ফরিদপুরের পর্দা কেলেঙ্কারি, রূপপুরের বালিশ কাণ্ড, এটা তো লোয়ার টায়ার একদম। সেই জায়গায় কিন্তু তদারকির দরকারটা সবচেয়ে বেশি সেই জায়গায়। কারণ দেখুন, আমি একটা এক্সাম্পল দিই। আজকে বাংলাদেশের খবর একটা পত্রিকা আছে, আজকের বাংলাদেশের খবরে লিড নিউজ আছে, কালীগঞ্জ ডাকবাংলো সড়ক 1 সপ্তাহ কাটেনি, 19 কোটি টাকার কার্পেটিং নষ্ট হয়ে গেছে 3 কিলোমিটারের পরে।
ঠিকাদারকে জিজ্ঞাসা করছে, ঠিকাদার বলছে বৃষ্টির কারণে হয়েছে। তা আমার প্রশ্নটা হলো, বৃষ্টি হচ্ছে, মেঘ, আবহাওয়া অধিদপ্তরের আপনি সতর্ক শুনছেন, সতর্কতা আপনি শুনতে পাচ্ছেন, আপনি কাজে হাত দিলেন কেন? আজকের বাংলাদেশ খবরে আপনার ডান পাশে লিড নিউজ, সপ্তাহ কাটেনি 19 কোটি টাকার কার্পেটিং, মানে 19 কোটি টাকার কার্পেটিং এ ছেদ পড়ছে মাত্র 3 কিলোমিটার কাজ করার পরে। তো এখানে যেই কারাপশনটা হচ্ছে সেটা কিন্তু লোয়ার টায়ারে, আপ টু একনেক থেকে শুরু করে আপ টু সেক্রেটারি, মিনিস্ট্রি অফ প্ল্যানিং, এগুলো ঠিক আছে, কিন্তু যে মন্ত্রী মহোদয় যেভাবে স্টেপ বাই স্টেপ ওখানে বলে গেলেন ওটা ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আরো নিচে যখন টাকাটা ছাড় দিয়ে দিচ্ছে, যখন ছাড় দিয়ে একেবারে গ্রাস রুট লেভেলে চলে যাচ্ছে, তখন ওখানে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ওই জায়গাতে কারাপশনটা হচ্ছে। এখন এটাকে আপনি কিভাবে আইনের আওতায় আনবেন? দেখুন, আমরা রূপপুর বালিশে বেশ কয়েকটা মামলা করেছি এবং অনেকে এখনো জেলখানায় আছে। ফরিদপুরের পর্দা কেলেঙ্কারি, এখনো কিন্তু অনেকে জেলখানায় আছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেটা মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমার যেটা অপিনিয়ন, সেটা হলো যেই জায়গাটাতে কারাপশনটা হচ্ছে সেই জায়গাটা যদি আপনি ডিটেক্ট করতে পারেন এবং ডিটেক্ট করে যিনি কারাপশনটার সঙ্গে ইনভলভ, পাবলিক মানি, গভর্নমেন্ট মানি মানে এটা পাবলিক মানি, জনগণের টাকা। এই যে মন্ত্রী মহোদয় বলে গেলেন, খুব অ্যাপ্রিসিয়েট করছি আমি, যে যেখানে যেটা চাচ্ছে আমরা সেটা দিচ্ছি, বন্যার মতো টাকা দিচ্ছি। দ্যাটস ট্রু, দ্যাট মিনস গভর্নমেন্টের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু একটা জায়গায় এসে কারাপশনটা ডেভেলপ হচ্ছে, টাকাটা তছনছ হচ্ছে, তছরূপ হচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে। আমাদের প্রশ্নটা হলো সেই জায়গাটা যদি আপনি পিউনিটিভ অ্যাকশন নিতে পারেন, সেই জায়গাটা যদি আপনি আইনের আওতায় এনে যে ব্যক্তি তাকে যদি শাস্তির বিচারের আওতায় শাস্তি দিতে পারেন, তাহলে লোয়ার টায়ারের জিনিসগুলো হবে না। কখনো কিন্তু উপরের টায়ারে কিন্তু কারাপশন হয় না নর্মালি, আমাদের দেখার মতো লোয়ার টায়ারে কারাপশনটা বেশি হয়। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, পুলিশের বিরুদ্ধে সবারই এলিগেশন, পুলিশের কিন্তু উচ্চ পর্যায়ে কিন্তু কোনো টর্চারের এলিগেশন নাই, থাকে নিচের লেভেলে, লোয়ার টায়ারে। যেমন একজন ইন্সপেক্টর একজনকে অ্যারেস্ট করলো, রিমান্ডে নিল, সেখানে কিন্তু এলিগেশন চলে আসে। আপনি কিন্তু আর একটু উপরে টায়ারে যান, এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, ওখানে কিন্তু ওরা অত্যন্ত নিয়মানুবর্তী, খুব মানে ডিসিপ্লিন ওয়েতে কাজ হয়, নিচের লেভেলেও ডিসিপ্লিন ওয়েতে কাজ হয়। কিন্তু যে এলিগেশনটা আসছে সাধারণ জনমানুষের কাছে, এটা লোয়ার টায়ার। এই লোয়ার টায়ারটা আপনাকে যতটুকু আপনি যেভাবে পারেন এটাকে যদি ডেভেলপ করতে পারেন, এটাকে যদি কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় এগুলো অনেক কমে যাবে। কারণ প্রজেক্টের টাকা তছরূপ আমাদের দেশে নতুন না। মন্ত্রী মহোদয় যেভাবে বললেন ওটা তো খুব, ওনার আন্তরিকতাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। যেখানে যা চাচ্ছে আমি সেখানেই টাকা দিচ্ছি, বরঞ্চ আরো বেশি দিচ্ছে, এবং এটা একনেক অ্যাপ্রুভ করছে, হেডেড বাই অনারেবল প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস কি, যেখানে তোমার কাজ দরকার তুমি সেখানেই কাজ করো। এই কিন্তু কাজ করতে গিয়ে কিছু লোক, মুসলিমে কিছু লোক, অ্যাট দ্য ইনস্টেন্স অফ সাম ভেস্টেড কোয়ার্টার, ধরেন আমি আজকের যে এক্সাম্পলটা আপনাকে দিলাম, এই যে কালীগঞ্জের ডাক বাংলা সড়ক, সম্ভবত এটা ইয়েতে আপনার হলো ঝিনাইদহতে, যেটা 3 কিলো কাজ করতে গিয়ে 19 কোটি টাকার কার্পেটিং আপনার প্রায় নষ্ট হয়ে গেছে। তো এই টাকাটা মিসঅ্যাপ্রিভিয়েট হলো না? অবভিয়াসলি এটা মিসঅ্যাপ্রিভিয়েট হয়েছে। আমার তো মনে হয় এখন এখানে একটা ইনকোয়ারি করা উচিত, কেন আপনি 3 কিলোমিটার কার্পেটিং করার পরে নষ্ট হয়ে গেল? তাহলে নিশ্চয়ই আপনার কাজের মধ্যে কোনো ঘাটতি ছিল, কাজের মধ্যে আপনার আন্তরিকতার অভাব ছিল, যে ধরনের ইকুইপমেন্ট দেওয়া উচিত ছিল সেই ধরনের ইকুইপমেন্ট আপনি দেননি। অথবা আপনি যদি দেখে থাকেন যে 3 কিলোমিটার রাস্তার কাজ আমি যখন শুরু করছি তখন বৃষ্টি বাদল আসতেছে, তা আপনার উচিত ছিল কাজটা বন্ধ রাখা, তারপরে যখন ম্যাগটা কেটে যাবে তখন কাজটা শুরু করা। আপনি ম্যাগ বুঝে যদি কাজটা শুরু করেন, তাহলে বুঝতে হবে আপনার মনের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য ছিল, কারণ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এটা তো একটা সাফাই গাওয়া যায়, এবং এটা প্রুফ করাও খুব কঠিন। বৃষ্টি কত ইঞ্চি নষ্ট করলো, কয় কিলো নষ্ট করলো, এবং কাজটা কবে শুরু করলেন। দ্যাট মিনস ওই যে আপনি আনইউজুয়াল মানি, যেটা আপনি অবৈধভাবে তছরূপ করলেন, সে টাকাটা হালাল হয়ে যাচ্ছে, নামটা হলো বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগ। তো এই জায়গাগুলো আমাদের ডিটেক্ট করতে হবে ভেরি কশাসলি, কেয়ারফুলি। এখানে কাজ করতে হবে যিনি প্রজেক্ট ডিরেক্টর, ওনাকে এটা খুবই সতর্কতার সঙ্গে করতে হবে। এবং যেখানে ভেস্টেড কোয়ার্টার হলো, আমরা মনে করি আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে, এখানে যারা ঠিকাদার তারা, আপনি দেখুন রূপপুর বালিশকান্দ্রে ঠিকাদারের একটা বিরাট রোল আছে। তারপরে ফরিদপুরের পর্দা কেলেঙ্কারি, ঠিকাদারের একটা রোল আছে। ইভেন কি আমরা কয়েকটা এই ধরনের দুর্নীতির মামলায় পেয়েছি, কাজ শেষ হয়নি, গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা নিয়ে নিয়েছে।
পরে আবার কোর্ট থেকে আমরা অর্ডার নিয়ে ওই টাকাটা আটকে দিয়েছি, সেই টাকাটা যেন সে ছাড় করতে না পারে। গভর্নমেন্টের টাকা তো ছাড় করতে সময় লাগে। গভর্নমেন্টের যদি আপনি ধরেন 1 কোটি টাকার কাজ করলেন, 1 কোটি টাকার বিল করলেন, বিল অ্যাপ্রুভ হলো, কিন্তু টাকাটা ছাড়তে আপনার সময় লাগে। ফরিদপুর পর্দা কেলেঙ্কারিতে হাইকোর্ট বলে দিয়েছে, হ্যাঁ ওনাকে আমি বেল দিচ্ছি ঠিকই, কিন্তু টাকাটা আপনি উঠাতে পারবেন না। দ্যাট মিনস আমাকে কত কষ্ট করতে হলো আমার দুর্নীতি দমন কমিশনকে, তার লজিস্টিক সাপোর্ট তো এমনি কম, এক্সপার্টের সঙ্গে এমনি কম, তাকে একটা অনুসন্ধান করতে হলো, একটা অনুসন্ধান করে একটা এফআইআর দিতে হলো, এফআইআর করে আমার তদন্তাধীন মামলা, আমার ওখানে পাবলিক প্রসিকিউটর অপোজ করলো, সে পাবলিক প্রসিকিউটর অপোজটা সাকসেসফুল হলো, বেল দিল না, হাইকোর্টে আসলো, হাইকোর্টের সিনিয়র লয়াররা বললেন এখানে কোনো তছরুপি হয়নি, আমরা দেখালাম তছরুপ হয়েছে, হাইকোর্ট ডিভিশন ওনাকে জামিন দিলেন, বাট বললো টাকাটা উঠাতে পারবে না। এই যে দুর্নীতি দমন কমিশন লজিস্টিক সাপোর্ট, তার ইনভেস্টিগেটিং এজেন্সি, ইনকোয়ারি এজেন্সি, তার লয়ার, এদেরকে ফিস দেওয়া, এই টাকাটাও তো এক ধরনের আপনার নষ্ট হলো না? কারণ আপনি যদি এটা যদি প্রথমে আপনি চেক দিতে পারতেন, তাহলে তো এই কাজটা এতটুকু আসতো না। দুর্নীতির একটি মামলা যখন অনুসন্ধান শুরু করতে হয়, তার অনেকগুলি লজিস্টিক সাপোর্ট তাকে দিতে হয়, এবং এই লজিস্টিক সাপোর্টের জন্য তার কিছু টাকা পয়সাও ব্যয় করতে হয়, কিছু কিছু ইনফরমেশন নেওয়ার জন্য তাকে সোর্স অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, সোর্সের মাধ্যমে সে কাজগুলি করে। আমি লয়ার, আমি হাইকোর্টে কাজ করছি, কমিশন আমাকে ফিস দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই সব ব্যাপারে যদি প্রজেক্ট ডাইরেক্টর বা গভর্নমেন্ট যদি একটু সিরিয়াস হতেন, প্রথমেই কিন্তু জিনিসগুলো আটকে যায়। আমি যদি ধরেন প্রজেক্টের কাজটা যখনই শুরু করব, আমাকে চারদিক দেখে কাজটা করতে হবে শুরু, যে র মেটেরিয়ালস গুলো আনছে সেটা আমাকে ডিটেক্ট করতে হবে, whether it is sufficient or not. নাম্বার 2, সেটা এক্সপার্ট দিয়ে এক্সামিন করাতে হবে, এই র মেটেরিয়ালস গুলো সাফিসিয়েন্ট কিনা, আমার এই প্রজেক্টের এই কাজ 10 কিলোমিটার রাস্তা, 12 কিলোমিটার রাস্তা, 19 কিলোমিটার রাস্তা, উনি যখন একটা ভার্ডিক্ট দিবে, অপিনিয়ন দিবে, তখন কাজটা ঠিকাদারের মাধ্যমে কাজটা শুরু করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, ঠিকাদার অলওয়েজ সে আনইউজুয়াল টাকা ইনকাম করতে অভ্যস্ত আমাদের দেশে। ঠিকাদার যতগুলো প্রজেক্টের আপনার কাজ হয়েছে, এখানে ঠিকাদারদের একটা ডিরেক্টলি ইনভলভমেন্ট থাকে ইন কনাইভেন্স উইথ পাবলিক সার্ভেন্টস, যারা পাবলিক অফিসিয়ালস, তাদেরকে কিন্তু নষ্ট করে ঠিকাদাররাই। আমার কথাটা হয়তো এক পেশে মনে হচ্ছে, বাট আমি অনেক কেস করছি, সেখান থেকে আমি দেখছি পাবলিক সার্ভেন্টদেরকে নষ্ট করে ঠিকাদাররাই, আর ঠিকাদারকে ফাঁদে পড়ে পাবলিক সার্ভেন্টরা প্রলুব্ধ হয়। সবাই তো আর ফেরেশতা না, অনেক ভালো অফিসার আছে, গুড অফিসার আছে, তারা অত্যন্ত মানে আপনার খুব ডিগনিফাইড পারসন, কিন্তু সবাই তো একই ধরনের না। দু একজন তো ওখানে একটা যখন একটা তাকে টোপ দেওয়া হয়, সে তখন টোপ অ্যাকসেপ্ট করে, তখনই তো এইসব কাজগুলো হচ্ছে। না হলে আপনি দেখুন যতগুলো দুর্নীতির মামলা, প্রজেক্টের মামলা হয়েছে, সবগুলোতে ঠিকাদার আসামি, ঠিকাদার ছাড়া কখনো হয় না। যেমন বরপুকুরিয়া কোল মাইন আপনি দেখেন, তারপরে নাইকো মামলা, তারপরে গ্যাটকো মামলা, তারপরে এই সাবসিকুয়েন্টলি রূপপুরের বালিশ কাণ্ড, ফরিদপুরের পর্দা কেলেঙ্কারি, তারপরে আপনার অনেক আপনি পাবেন। তো এই ধরনের ঠিকাদারদের, দ্যাট মিনস সব ঠিকাদার খারাপ আমি সেটা বলবো না, বাট তাদেরকে কন্ট্রোল করতে হবে, চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, এবং তাকে মনিটর করতে হবে। তাকে 1 মাস, ধরুন একটা রাস্তা করতে 2 বছর লাগছে, 2 মাস পর পর তাকে মনিটর করতে হবে, যে 6 মাস পর পর মনিটরের আপডেট নিতে হবে, তার কাজ কতদূর হচ্ছে এবং কাজটা কতটুকু আপনার স্যাটিসফাইড কিনা, যিনি অথরিটি কন্ট্রোলিং, সেতু মন্ত্রণালয় বা সেতু ভবন, তারা স্যাটিসফাইড কিনা, এবং তাকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। এই রাস্তাটা এই জায়গায় কেন হলো, ভেঙে গেল কেন, একটু বৃষ্টি আসলেই কি কার্পেটিং নষ্ট হয়ে যায়? বৃষ্টি তো আসছে, এই ঢাকা শহরে আমাদের হাইকোর্টের সামনে রাস্তা দিয়া প্রতিদিন এখন বর্ষাকালের সময় প্রায় বৃষ্টি হচ্ছে, ওই হাইকোর্টের সামনের রাস্তাগুলো তো নষ্ট হচ্ছে না। আপনি 4 দিনের মাথায় একটা কার্পেটিং করলেন, সেটা একটু করে বৃষ্টি পড়লেই নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ মামলা করে সবকিছু আপনি পাবেন না। সোজা কথা, মামলা করে কি হবে, পিউনিটিভ অ্যাকশন নিয়ে কি হবে, কিছু এক্সাম্পল হবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি করো তোমার এই সাজা হবে, ঠিকাদারের লাইসেন্স ক্যান্সেল হবে, ঠিকাদারকে তার যেই টাকা পাওনা আছে সেটা আটকে যাবে, 1 নাম্বার 2, ভবিষ্যতে সে কাজ পাবে না। কিন্তু তাতে হবে কি, একজন ব্যক্তিকে আপনি রেস্ট্রেইন করছেন বাই ডিন্ট অফ তার আনইউজুয়াল কাজের জন্য, কিন্তু আপনার যে প্রজেক্ট প্রোফাইল সেটা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, প্রজেক্টটা তো আপনি ফুলফিল করতে পারছেন না, প্রজেক্টটা পিছিয়ে পড়ছে। তো কাজেই এইসব ক্ষেত্রে আমি মনে করি ঠিকাদার, পাবলিক সার্ভেন্ট সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং তাদের প্রত্যেকটা কাজের আপনার আপডেট নিতে হবে,
এবং মনিটর করতে হবে। 2 মাস পরে আপনার কতটুকু ডেভেলপ হলো, 6 মাস পরে কতটুকু ডেভেলপ হলো, এইভাবে যদি আপনি মনিটর করতে পারেন তাহলে আমার মনে হয় দুর্নীতি রোধ করা, পার্টিকুলারলি প্রজেক্ট, এইসব প্রজেক্টে খুব ইজি দুর্নীতি রোধ করা। আর যদি দেখা যাচ্ছে যে সে বেপরোয়া হয়ে গেছে, প্রজেক্ট দায়িত্ব থেকে শুরু করে ঠিকাদার, সেসব জায়গায় আপনাকে পিউনিটিভ অ্যাকশন নিতে হবে। ওই ঠিকাদারের কে কাজ বন্ধ করে দিতে হবে, নতুন ঠিকাদারকে দিতে হবে। সে আবার হাইকোর্টে আসবে, বলবে আমার টাকা নষ্ট হয়েছে, আমি এত টাকা ইনভেস্ট করছি। সেসব জায়গায় খুব স্বচ্ছভাবে ঠিকাদার, পাবলিক সার্ভেন্ট তাদেরকে আইনের আওতায় এনে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে ডিপার্টমেন্টালি তাকে আপনার পানিশমেন্ট দিতে হবে। ভিজাভিস গভর্নমেন্টের পাবলিক যে মানিটা নষ্ট হলো তার জন্য দুর্নীতি দমন কমিশনকে মামলা করতে হবে। আমাদের কথা হলো একটা কথাই, আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আদালতেও আমরা যে কথা বলি, আমাদের কথা হলো একটাই, আমার যে কাগজপত্র রেকর্ড তথ্য সেখানে দুর্নীতি যদি প্রমাণ হয় অবশ্যই সে শাস্তি পাবে এবং তাকে রিজনেবল শাস্তি দিতেই হবে। শাস্তি পেলে কি হয়, একটা কথা তো আপনি বলতে পারেন, শাস্তি তো অনেক, শাস্তি দিয়ে তো কোনো এক্সাম্পল হচ্ছে না, এক্সাম্পল হবে না কেন, অবশ্যই হবে। আপনি যদি 2টা ব্যাংক অফিসারকে যদি সাজা দেন ফর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, আর 10টা ব্যাংক অফিসার অ্যালার্ট হয়ে যাবে। দ্যাট মিনস একটা মেসেজ যাবে পাবলিক সার্ভেন্টের কাছে, ঠিকাদারের কাছে, যে দুর্নীতি করে পার পাওয়া যাবে না। আমার মনে হয় এই জায়গাগুলো যদি এই জায়গাগুলোতে কাজ করার, মনিটর করার, তদারকি করার অনেক সুযোগ আছে। গভর্নমেন্ট প্রচুর পয়সা খরচ করছে, এটা গভর্নমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ জানাচ্ছি যে তার উন্নয়নের জন্য তার অঢেল তার সম্পদ আছে এবং সেই জনগণের টাকা জনগণের জন্য খরচ করছে। ভিজাভিস যারা দুর্নীতি করে হিউজ অ্যামাউন্ট অফ মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েট করছে পাবলিকের মানিটা, তাদের পিউনিটিভ অ্যাকশন দুভাবে নিতে হবে, ডিপার্টমেন্টালি প্লাস আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে এক্সাম্পল সাজা দিতে হবে, যেন ভবিষ্যতে কোনো ঠিকাদার, কোনো পাবলিক সার্ভেন্ট এই ধরনের কাজ করতে সাহস না পায়। এই সালে, জি অনেক ধন্যবাদ। জি জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। আর কোনো প্রশ্ন থাকলে জি, কোনো আমি প্রশ্ন জাস্ট থাকলে একটু স্পেসিফিক্যালি আইনের নামগুলো জানতে চাচ্ছি, যে এই যে দুর্নীতির ক্ষেত্রে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো কোন কোন আইনের অধীনে হয় এবং সেখানে স্পেসিফিক্যালি সাজার কথা কি বলা আছে, জাস্ট ছোট্ট করে একটু যদি বলতেন। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন একটি আইনের আওতায় চলে, তার একটা নিজস্ব আইনের তফসিল আছে। তফসিল বলতে বুঝে শিডিউল, আপনি তো লয়ার, আপনি ভালোই জানেন। হ্যাঁ, সেখানে ওই তফসিলভুক্ত অপরাধগুলি সে মামলা অনুসন্ধান, মামলা তদন্ত পরিচালনা করতে পারে, এর বাইরে সে পারবে না। সেখানে যেমন পেনাল কোডে 409 আছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, মার্চেন্ট, এরা সেই 409 সাজা হলো সর্বোচ্চ আপনার যাবজ্জীবন সাজা। আর কমের মধ্যে 10 বছর হয়, 2 বছর হয়, এটা জাজেস ডিসক্রিপশন। জাজ যে তথ্য উপাত্ত পাবে, যে এভিডেন্স আসবে তার ভিত্তিতে সেটা দিবে, কিন্তু সর্বোচ্চ তাকে 409 যাবজ্জীবন, 409 যাবজ্জীবন সাজা পর্যন্ত দিতে পারে। এছাড়া আছে 420 যদি সরকারি সম্পত্তি হয়, সরকারি সম্পত্তি হলে 420-এ দুদক করতে পারবে, কিন্তু আপনার প্রাইভেট ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি 420 হয় সেটা দুদক পারবে না। ফোরজারি অফ ডকুমেন্ট যদি হয়ে থাকে, ফোরজারি 467, গভর্নমেন্ট দলিল যদি আপনি জাল করেন, গভর্নমেন্ট স্ক্যাম যদি জাল করেন, বা ডকুমেন্ট যদি জাল করে আপনি কোনো প্রপার্টির ওন করেন, 467-ও যাবজ্জীবন সাজা। 420-এ আসলেন 7 বছর। আর এছাড়া আছে ধরেন মানি লন্ডারিং আইন, সেটা দুর্নীতি দমন কমিশন করে, সিআইডি করে। মানি লন্ডারিং আইনের সর্বোচ্চ সাজা হলো 12 বছর, এবং এর সঙ্গে যেই প্রপার্টিটা মানি লন্ডারিং হিসেবে আদালতে দুদক প্রমাণ করবে সেই প্রপার্টিটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। ধরেন আপনি 10 কোটি টাকার মানি লন্ডারিং করলেন, আপনার প্রপার্টি আছে, প্রপার্টি জব্দ হলো, রায়ে আপনার সাজা হলো সর্বোচ্চ 12 বছর। ওই যে প্রপার্টিগুলো, সমস্ত প্রপার্টি রাষ্ট্র বরাবরে চলে যাবে। তারপরে আছে ধরেন, এটা সর্বোচ্চ সাজা। তারপর আছে ধরেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, আপনি একজন পাবলিক সার্ভেন্ট, আপনি একজন ব্যবসায়ী, আপনি হয়তো রোজগার করেন 2 লাখ টাকা, কিন্তু আপনি খরচ করছেন 20 লাখ টাকা, এই বাকি 18 লাখ টাকা কোথেকে আসছে? যদি দুদক দেখে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেখানে আপনাকে নোটিশ দিয়ে আপনাকে আইনের আওতায় আনতে পারে। যদি দুদক যদি মনে করে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন আপনি করেছেন, প্রমাণ করতে পারে আদালতে, তাহলে 10 বছরের সাজা হবে।
দুদক আপনাকে নোটিশ দিতে পারে, সম্পদ বিবরণীর আপনি জমা দেন যে আপনাকে সম্পদ বিবরণী আমরা জানতে চাচ্ছি, সেই সম্পদ বিবরণী যদি আপনি জমা দিলেন, দেখা গেল আপনার 1 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু দুদক এটাকে এক্সামিন করে দেখা গেল আপনি মিথ্যা কথা বলছেন, আপনার 1 কোটি না, আপনার 100 কোটি টাকার সম্পদ আছে। দুদক এটা তথ্য উপাত্তের মাধ্যমে দেখালো যে আপনার 1 কোটি না, আপনি 100 কোটি টাকার সম্পদ, আপনি মিথ্যা কথা বলছেন। সেটা যদি দুদক প্রমাণ করতে পারে তাহলে 3 বছরের সাজা। এভাবে বিভিন্ন ধারায় আছে। তবে দুদক তার তফসিলভুক্ত অপরাধের বাইরে কোনো কিছু অনুসন্ধান তদন্ত করার এখতিয়ার রাখে না। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক্সপ্লেন করার জন্য। এবং আমি আশা করি আমাদের সাধারণ দর্শক যারা আছেন তারা তো আসলে এই বিষয়ে জানতে চান, এবং এই কারণেই আজকের আয়োজন, এবং তারা উপকৃত হবেন আপনার কাছ থেকে আইনের এই বিধানগুলো সম্পর্কে জানতে পেরে। তো সবকিছু মিলিয়ে আমি আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শোটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনার সাথে আবার দেখা হবে, ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও। জি।